এই যে এএমডি আর ইন্টেলের সাইড বদলাবদলির যে ব্যাপারটা, একটা সময় ছিল যখন সিঙ্গেল করে গেমিংয়ের পারফরমেন্স নিয়ে ইন্টেল অনেক ভাব নিত। তখন তাদের কোর সংখ্যা ছিল লিটারালি কম। ওই সময়টায় এএমডি আবার বেশি বেশি কোর থ্রেড পুশ করত। এখন এএমডি গেমিংয়ে বিস্ট, আর এদিকে ইন্টেল তারা এখন কোর থ্রেড নিয়ে বিজি। যাই হোক, আজকের বিল্ডে আমরা ব্যবহার করছি এই মুহূর্তে সবচেয়ে ফাস্টেস্ট গেমিং প্রসেসর 7800X3D। গত বছর আমরা 5800X3D আর RTX 4090 দিয়ে একটা পিসি বিল্ড করেছিলাম, ওই সময়ের ফাস্টেস্ট গেমিং পিসি। 5800X3D বাংলাদেশের বাজারে এমনই আন্ডাররেটেড একটা প্রসেসর, এইটা রাইজেন 7000 সিরিজের অনেক প্রসেসরকে গেমিংয়ে বিট করে। ইন্টেল তো বটেই, কিন্তু সামহাও এই প্রোডাক্টটা বাংলাদেশে খুব একটা চলে নাই। এমডি এইবারও কিভাবে জানি ভুল করে এমন একটা প্রসেসর বানায় ফেলছে যেটা নাকি তাদের 7950X3D থেকেও ফাস্টার। যেখানে 7950X3Dর দাম হচ্ছে অলমোস্ট 80K প্লাস, সেখানে 7800X3D হচ্ছে 55K। এইবার আমরা বাড়াতে যাচ্ছি ফাস্টেস্ট গেমিং পিসি ইন বাংলাদেশ, অ্যান্ড থিংস আর গোয়িং টু গেট হট। হট মিনস মানে এমডি রাইজেন 7000 সিরিজের প্রসেসরগুলোর জন্য অপারেটিং টেম্পারেচার হচ্ছে 95। দ্যাট মিনস খুব ইজিলি মোস্ট অফ দ্য কেসে আমরা 100 ডিগ্রি প্লাস গরমে চলে যাব, অর্থাৎ সিপিইউটা গরম হবে। বাট এইটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ এইটাই হচ্ছে এইটার জন্য নতুন স্ট্যান্ডার্ড। এই পিসিটা হবে সবচেয়ে টপ কম্পোনেন্ট দিয়ে, অর্থাৎ ফাস্টেস্ট প্রসেসর, ফাস্টেস্ট জিপিইউ, ফাস্টেস্ট ড্রাইভস। মাদারবোর্ড ইউজ হচ্ছে MSI মেগ X670E কার্বন। বোর্ডটার দাম অলমোস্ট 65K। ঠিক গডলাইক টাইপের ফিচারটার মধ্যে না থাকলেও বলতে পারেন একটা কাটডাউন ভার্সন, মানে ফ্ল্যাগশিপই বলা যায়, জাস্ট এক্সেস কিছু দেয় নাই। বোর্ডটা একদমই ফুললি মেটালের মতো, লিটারালি বোর্ডটা হাতে নিলে বোঝা যায় যে 64,000 টাকার ওজন কত। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা এইটাই ব্যবহার করেছি 990 Pro 2TB। ফর্চুনেটলি এসএসডির দাম কমে এসেছে, এই কারণে একটা 2TB 990 Pro এখন পাওয়া যাচ্ছে 23,000 23,500 মতো দামে। একসময় 2TB একটা এসএসডি কিনতে গেলে সবাইকে 40,000 টাকা নিয়ে মাঠে নামতে হতো। এই সিস্টেম ড্রাইভটা বাদে আপাতত এটায় কোনো এক্সট্রা ড্রাইভ ইউজ করা হয় নাই, তবে ডেফিনেটলি যেহেতু অনেকগুলো স্লটস রয়েছে, এর ওনার চাইলে এগুলো আপগ্রেড করে নিতে পারবেন। মেমোরি হিসেবে ব্যবহার হচ্ছে মাত্র 2টা স্টিক, কিন্তু সেগুলো হচ্ছে ট্রাইডেন্ট Z5 32GB 6000 মেগাহার্জের AMD XPO সার্টিফাইড র্যাম, অর্থাৎ দুইটা স্টিকের মধ্যে 64GB টোটাল, পরবর্তীতে 128GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। দুইটা র্যামের দাম হচ্ছে 27,000 টাকার মতো, অর্থাৎ যারা 5600G ইউজার এখানে রয়েছে তারা এই দামে একটা পিসি বানায় ফেলতে পারবে, যদি না আপনার ওভার স্পেন্ড করার স্বভাব থাকে। আমরা দেখেছি অনেকে 50,000 টাকায়ও 5600G দিয়ে পিসি বানাচ্ছে। এনিওয়ে, থিংস আর গোয়িং টু গেট ক্রেজি ফ্রম নাও। কেস হিসেবে ব্যবহার হচ্ছে হাইট Y60। এটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা 20K মতো দাম পড়েছে। বাংলাদেশে যদিও এটার কোনো অফিসিয়াল ইম্পোর্ট আমরা দেখি নাই, এবং প্রবাবলি এইটাই ফার্স্ট হাইট Y60 বাংলাদেশে। কেসটা যখন বাজারে আসে তখন ফিশ ট্যাঙ্ক আখ্যা পায়, এবং এইটা নিয়ে রেডিটে অনেক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার ঝড় আমরা দেখেছি। এরপরে যখন এটা রিভিউতে যায়, অনেক রিভিউয়াররাই এটাকে খুব ভালো ভালো রেটিং দেয়। তবে বাস্তবে যখন আমাদের হাতে এসে পৌঁছায় কেসটা, তখন আমরা বিল্ড করার সময় বেশ কিছু প্রবলেমস ফেস করেছি। যেমন কেসটা দেখতে সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উপরে টপ যে রেডিয়েটর মাউন্টটা রয়েছে, এটার বিল্ড কোয়ালিটি অতটা কনফিডেন্স দেয় না। এরপরে মাদারবোর্ডের নিচ থেকে কেবলগুলো রাউটিং করার জন্য আলাদা একটা হাউজিং রয়েছে, কিন্তু সেই হাউজিংয়ের ভেতরে হাত পা
আঙুল যাওয়ার কোনো ওয়ে নাই। মাদারবোর্ডের উপরে ইপিএস কানেক্টরের জন্য যে কাটআউটটা রয়েছে সেইটা রেডিয়েটরের এতই কাছে যে ওইখান থেকে কেবলগুলো রাউট করার সময় প্রায় সেটা ফ্যানের মধ্যে চলে যাচ্ছিল। ফ্যান থেকে কেবলগুলো বাঁচাতে আমাদেরকে খুব বেশি টাইট করে কেবলটাই দিয়ে জিনিসটাকে টাই আপ করতে হয়েছে, যেটা সবসময় খুব ভালো একটা প্র্যাকটিস এমনটা নয়। ওভারঅল কেসটা দেখতে সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। অনেকে হয়তো এটার মধ্যে কাস্টম লুপ করারও প্ল্যান করবেন, তবে লুপ করার মতো যথেষ্ট পরিমাণে ওয়েল ইকুইপড এই কেসটা না। এরপরে হাইট আরও কয়েকটা ভার্সন রিলিজ করেছে যেগুলোতে হয়তো এই প্রবলেমগুলো আরও মিনিমাইজ করা হবে। তবে এই প্রথম যে প্রোডাকশনটা রয়েছে এটার ভেতরে বেশ কিছু প্রবলেমস রয়েছে, বিশেষ করে যারা কাস্টম লুপ করার প্ল্যান করছেন তারা হয়তো এটার ভেতরে একটা ডিস্ট্রো বসাতে চাবেন বা একটা রিজার্ভার বসাতে চাবেন, কিন্তু সেগুলো থেকে টিউবগুলো রাউট করার মতো বা রাউট করলে পরে সেটাকে যথেষ্ট ভালো দেখাবে কিনা এই নিয়ে কিন্তু কোশ্চেন্স রয়েছে। যদিও সুন্দর সুন্দর কিছু বিল্ড অনলাইনে দেখা যায়, তবে বিল্ডারদের জন্য খুব একটা আরামদায়ক এটা বলার সুযোগ এখনই আসেনি। মোটামুটি এই ধরনের একটা কেসের মধ্যে একটা ক্লিন লুক আনার জন্য যেই লেভেলের ফিটিং কস্ট আপনার হবে তাতে হয়তো অনেকের কাছে এটাকে খুব একটা ফিজিবল নাও মনে হতে পারে। অত্যন্ত দুঃখের বিষয়, এত দামি একটা কেসের সাথে মাত্র 3টা ফ্যান আসে, তাও নন আরজিবি এবং দেখতে বেশ চিপ। এই জন্য এই ফ্যানগুলোকে ডিচ করে আমাদেরকে নিতে হয় লিয়ানলি SL120 ইনফিনিটি সিরিজের 9টা ফ্যান। SL120 ইনফিনিটির একটা সেটের দাম হচ্ছে, অর্থাৎ 3টা ফ্যানের 9,000 টাকা করে, 3 সেটে 27,000 টাকা, অর্থাৎ আরও একটা 5600G বিল্ডের সমান। পিএসসি হিসেবে আমরা ব্যবহার করেছি MSI মেগ 1300P Zen 5 ATX3। পিসিউটা বাংলাদেশের 36,500 টাকায় পাওয়া যায়। এই কেসটায় আসলে বিল্ড করতে গেলে নর্মালি আমরা যেভাবে বিল্ড করি, অর্থাৎ সবার শেষের দিকে গিয়ে কেবল ম্যানেজমেন্ট, এইটা এখানে করার ওয়ে নাই। অর্থাৎ মাদারবোর্ডটা মাউন্ট করার পরপরই আপনাকে পাওয়ার সাপ্লাই বসায় নিতে হবে এবং কেবলগুলোকে যেদিক থেকে রাউট করা দরকার সবগুলো রাউটিং আগে থেকে কমপ্লিট করতে হবে, কারণ পরে গিয়ে আর কেবল নাড়াচাড়া করার খুব একটা সুযোগ পাওয়া যায় না। সো যদি আপনার প্রসেসে একটু ঝামেলা থাকে তাহলে যারা বিল্ড করতে চাচ্ছেন এই কেসটায় তারা অনেক প্যারা খাবেন। যদিও কেসটার মধ্যে কেবল রাউট করার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে, কেবলটাই বাঁধার জন্য বা জিপটাই লাগানোর জন্য, কিন্তু যদি আগে আপনি রেডিয়েটর বা কুলার বা জিপিইউ মাউন্ট করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে কেবল রাউট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই পিসিওটার মধ্যে একটা মজার জিনিস আছে, এইটা MSI সেন্টারের ভেতরে আপনি প্রত্যেকদিন কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছেন, অর্থাৎ কত ইউনিট এটা টানতেছে, এটা একটা লগ রাখে, চাইলে আপনারা সেটা এক্সেস করতে পারবেন। অর্থাৎ কি পরিমাণ তেল আপনার যাচ্ছে তার একটা পরিষ্কার আইডিয়া থেকে পাওয়া সম্ভব। সিস্টেমটার মধ্যে আমরা RGB কেবল ব্যবহার করেছি, অর্থাৎ লিয়ানলি স্ট্রিমার প্লাস V2। এটা দাম হচ্ছে 6,500 টাকা। এটা জাস্ট 24 পিন কেবল, এরপরে আরও RGB কেবল রয়েছে। সিস্টেমে আমরা যে অল ইন ওয়ান কুলারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কর্সায়ারের তৈরি IQ H150i এলিট LCD XT। দাম হচ্ছে 27,500 টাকার মতো। এটার মধ্যে একটা ডিসপ্লে রয়েছে, অর্থাৎ চাইলে এখানে আপনার নিজের ছবি দেওয়া সম্ভব। কুলারটা রেডিয়েটর সাইজ হচ্ছে 360mm। যদিও কর্সায়ারের এই কুলারটার সাথে ফ্যানগুলো RGB, কিন্তু এগুলো আমরা চেঞ্জ করে লিয়ানলি SL120 ইনফিনিটি ব্যবহার করেছি যাতে ফ্যানগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে। কুলারটা ব্যবহার করতে গিয়ে আমরা এমন একটা প্যারা খেয়েছি যেটা কর্সায়ারের মতো একটা ব্র্যান্ড থেকে এক্সপেক্টেড না। সেটা হচ্ছে এটার মাঝখানের যে LCD স্ক্রিনটা রয়েছে পাম্পের উপরে, এটা রোটেট করা যায় না। অর্থাৎ আপনি যে কোনো ওরিয়েন্টেশনে পাম্প অর্থাৎ সিপি ব্লকটা মাউন্ট করলে পরেও আপনি রোটেট করে আপনার পছন্দ মতো ওরিয়েন্টেশন করতে পারবেন, কিন্তু এই ফিচারটা এই কুলারটায় নাই। কর্সারের মতো একটা ব্র্যান্ড এই রেঞ্জের একটা কুলারে কিভাবে এই ধরনের একটা ফিচার মিস করে যায় এটা একটু হতাশাজনক। কর্সার যে রেকমেন্ডেড পজিশনটা দিয়েছে সেই পজিশনে আমরা এটাকে মাউন্ট করি নাই, কারণ দেখতে খুব বাজে লাগে। এই কারণে আমরা এটাকে ফ্লিপ করে ব্যবহার করেছি। আর শেষ পর্যন্ত সেন্সর স্ক্রিনের বদলে আমরা একটা জিফ ব্যবহার করেছি, যেটা আবার ফ্লিপড অবস্থায়, মানে আমরা ফ্লিপ করেই নিয়েছি, মানে অ্যাকচুয়াল জিফটা ফ্লিপ করে নিয়েছি। যেহেতু কুলার স্ক্রিনের ওরিয়েন্টেশনটা আমরা সফটওয়্যার থেকে ফ্লিপ করতে পারছিলাম না, মানে যেমন প্রবলেম তেমন সলিউশন। এইবার হচ্ছে দ্য কুলেস্ট থিং, MSI GeForce RTX 4090 সুপ্রিম লিকুইড এক্স। দাম 2,45,500 টাকা
মাত্র। মানে কুলেস্ট বলতে এটাকে লিটারালি কুলেস্ট বলতে পারেন, কারণ এটা দিয়ে ধুমায় গেম খেলার পরেও আমরা 62°C ক্রস করতে পারি নাই। জিপিউটার সাথে একটা এআইও ইনস্টল করার 240mm এর রেডিয়েটর রয়েছে, যদিও ডিফল্ট ফ্যানগুলো চেঞ্জ করে আমরা ঠিকই আবার ওই SL120 ইনস্টল করেছি। খুব স্লিক ডিজাইনের একটা কার্ড, আর হাইট Y60 কিন্তু জিপিইউ অলওয়েজ আপনাকে ভার্টিক্যালি ইনস্টল করতে হবে, অর্থাৎ আপনার হরাইজন্টালি ইনস্টল করার অপশন বলতে গেলে নাই। $4090 যখন থাকবে তখন 12VH কেবল নিয়ে তো প্যারা খেতেই হবে। এই জন্য এটার ওনার চুজ করেছেন লিয়ানলি স্ট্রিমার প্লাস V2 12VHPWR কেবলটা, অনলি 10,000 টাকা। কিন্তু দাম যেমনই হোক, কেবলটার কিন্তু সুবিধা রয়েছে। এইটা লাগালে পরে আপনাকে ওই যে কনভার্টার এটা ইউজ করতে হচ্ছে না। ইভেন লিয়ানলির এই কেবলটার মধ্যে একটা হিট সিঙ্ক রয়েছে ডেডিকেটেড জাস্ট কেবলটার মধ্যে। এই কারণে আপনার ওই 12VHP পোর্টটাকে আপনি যতটাই বেন্ড করেন না কেন, টেম্পারেচার খুব একটা ওঠে না এবং কোনো ধরনের কন্ট্যাক্টের কোনো ইস্যু আমরা দেখতে পাই নাই, যেটা 4090 লঞ্চের আর্লি ডেজগুলোর পরে অনেক বেশি হাউকাউ হয়েছে। এবং কেবল মোডসের মতো বিভিন্ন কোম্পানি এটার জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন অ্যাঙ্গেলের অ্যাডাপ্টার পর্যন্ত রিলিজ করেছে, অর্থাৎ 90° বেন্ডেড অ্যাডাপ্টার। এক কথায় স্ট্রিমার কেবলটা আপনাকে দিচ্ছে সিকিউরিটি, পাওয়ার ডেলিভারি এবং RGB যুক্ত পারফরমেন্স। এবং শেষ পর্যন্ত রাউট করার পরে কেবলটা কিন্তু দেখতে বেশ ভালোই লেগেছে। নর্মালি যে ক্রস টাইপের আমরা মাউন্ট করি ট্রেডিশনাল ওয়ে, যেটা আমরা করি নাই, কারণ অ্যাকচুয়ালি ওইটা দেখতে কিন্তু খ্যাত লাগে। টোটাল এই সিস্টেমটায় আমাদের ফ্যান রয়েছে 8টা, অর্থাৎ একটা ফ্যান এক্সট্রা রয়ে গিয়েছে। এর মধ্যে জিপিইউ রেডিয়েটর, অর্থাৎ এইটাকে পাশে মাউন্ট করা হয়েছে, এখানে রয়েছে 2টা, উপরে সিপিইউ রেডিয়েটরে রয়েছে 3টা, পেছনে একটা আর বটমে 2টা। এর মধ্যে বটমের 2টা আর জিপিইউ রেডিয়েটরের 2টা হচ্ছে ইনটেক, আর সিপিইউর 3টা আর পেছনে একটা, এই 4টা হচ্ছে এক্সস্ট। অর্থাৎ টোটাল 4টা ইনটেক, 4টা এক্সস্ট। পুরো কেসের মধ্যে একটা নিউট্রাল এয়ার ফ্লো থাকবে, যেটা বলতে পারেন মোস্ট আইডিয়াল সিনারিও। ওভারঅল বিল্ডের পরে কুলিং পারফরমেন্স বেশ চমৎকার ছিল। আমরা আইডিয়াল টেম্পারেচার পাচ্ছিলাম 60, আর অ্যাভারেজ হচ্ছে 80 আন্ডার লোড, ম্যাক্সিমাম 88 হিট করেছি। ওই 95 লেভেলটাই ঠিক আমাদের আর যাওয়া হয় নাই। গেমিংয়ের সময় আমরা অ্যাভারেজে 5.2 GHz হিট করছিলাম, আর FPS এটা আলাদা করে মেনশন করার কিছু নাই। বলতে পারেন এইটাই এই মুহূর্তে বাংলাদেশের ফাস্টেস্ট গেমিং পিসি, স্পেশালি 4K-তে। এখানে 1080p বা 2K গেমিং যারা করেন তারা কোনো রিলিভেন্সি খুঁজে লাভ নাই, এটা যারা 4K গেমিং করেন তাদের লেভেলের ব্যাপার স্যাপার। এই সিস্টেমটার সাথে মনিটর হিসেবে পেয়ার করা হয়েছে স্যামসাং ওডেসি G8 নিও মিনি এলইডির 4K 240 হার্টজের মনিটর। এটার দাম হচ্ছে $1,600 মতো, অর্থাৎ ইম্পোর্ট করতে 2 লাখ সামথিং এর মতো খরচ হয়েছে টোটাল। স্যামসাং জি নিও সিরিজের মনিটরগুলো এখনো আমরা বাংলাদেশে অফিসিয়ালি আসতে দেখতে পাই নাই, থাকলে হয়তো এটা আরো অনেক কাস্টমার পাওয়া যেত। গেমিং এর সময় আমরা স্পাইডারম্যান রিমাস্টার্ড, তারপরে আনচার্টেড, F1 এগুলো খেলে দেখেছি। সব কেসই আমরা 4K-তে 130+ FPS পাচ্ছিলাম, তাও DLSS অফ করে। জীবনে একবার হলেও যখন কেউ আর্ন করে তাদের উচিত একটা ড্রিম পিসি বানায় অন্তত এই ড্রিমটা রিচ করা। বিশেষ করে এটার যিনি ওনার, ওনার সারা জীবনটা কিন্তু এই ড্রিম পিসিটার পেছনে প্ল্যানিং করে ধাপে ধাপে পার হয়েছে। অর্থাৎ উনি পড়াশোনা করার শুরু থেকেই প্ল্যান করেছিলেন যে উনি কোনো না কোনো সময় ড্রিম পিসিটা বানাবেন। এরপরে পড়াশোনা শেষ করেছেন, তারপরে নিজের বিজনেস স্টাবলিশ করেছেন, তারপর বিয়ে করেছেন, তার 6 মাসের মাথায় উনি ওনার ড্রিম পিসিটা নামিয়েছেন। যদিও এখানে শ্বশুরবাড়ির কোনো আশীর্বাদ রয়েছে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। যারা ইয়াঙ্গার অডিয়েন্স রয়েছেন, অর্থাৎ পড়াশোনা করছেন বা কোনো প্রফেশনে নাই, আপনাদেরও উচিত হবে যাতে আপনার ড্রিমটা আপনি নিজেই পূরণ করতে পারেন, ওই অনুযায়ী পড়াশোনা করা এবং কাজে লেগে থাকা। কারণ নিজের ড্রিম অন্য কেউ পূরণ করে দিতে পারে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।